আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ঈদে পাঞ্জাবি সবাই পরেন, প্রায় সবাই, আমাদের দেশের সবাই। অন্য অন্য দিন না হলেও ঈদের দিন পরেন, পাঞ্জাবি পায়জামা পরেন, ঈদের নামাজ পড়তে যান। এবং গত কয়েক বছর ধরে আমি দেখছি যে পোশাক হিসাবে, ছেলেদের পোশাক হিসাবে পাঞ্জাবির একটা বেশ গুরুত্ব বেড়ে গেছে। আগে পাঞ্জাবি অতটা পরা হতো না, এই কারণে পাঞ্জাবির সঙ্গে পায়জামা পরতে হয়। তো আপনি পাঞ্জাবিতে না হয় স্টাইল করলেন, কিন্তু পায়জামায় কী করবেন? পায়জামা তো সবগুলি একই রকম। এই জন্য আমি দেখতাম আগে অনেকে পাঞ্জাবির সঙ্গে আবার প্যান্টও পরতেন। যাই হোক, এই পাঞ্জাবি নিয়ে এত কাহিনী বলছি এই কারণে যে একটা পাঞ্জাবির দাম কত হতে পারে সেটা নিয়ে নানা ধরনের আলোচনা। দাম যত বেশি হবে তত মনে করেন আপনি জাতে উঠলেন, তাই না? কিছু কিছু ব্র্যান্ড আছে, আপনি দেখবেন একটা ব্র্যান্ড ইদানিং খুব আলোচিত হয়েছে। এনসিপির একজন নেতা সার্জিস আলম, উনি সবসময় ওই ব্র্যান্ডের পাঞ্জাবি পরেন। এটা ইলিউন নাকি ধরনের কি একটা নাম আর কি, এটা বোধহয় মধ্যপ্রাচ্য থেকে এসেছে। অনেক দাম এই পাঞ্জাবি। ৩,৯০০ কমে কোনো পাঞ্জাবি আছে বলে আমার জানা নাই, আমি যতটুকু দেখেছি আর কি। আর উপরের দিকে ৩০,০০০ ৩৫,০০০ টাকা পর্যন্ত এই পাঞ্জাবির দাম আছে। একজন একটা ট্যাগ দেখালো আমাকে, ওটার দাম তো আরও অনেক বেশি, কিন্তু এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। এত দাম কী করে হয়? 79,000, ওটা বোধ হয় ঠিক না, আমি ঠিক জানি না। তবে 40 পর্যন্ত আমি নিজেই দেখেছি। তো এত দামি পাঞ্জাবি, তার মানে ইলিউনের পাঞ্জাবি যদি আপনি পরেন তাহলে বুঝতে হবে আপনার ক্রয় ক্ষমতা খুব ভালো, আপনার হাতে অগাধ টাকা আছে, আপনি একজন টাকাওয়ালার লোক, এটা আপনি প্রমাণ করতে পারবেন। এটাও কিন্তু অনেক সময় একটা মানে আপনার জাতে ওঠার অথবা ভাব দেখানোর একটা ব্যাপার হয়। তো এরকম আরও অনেক কোম্পানি আছে, অনেক ব্র্যান্ড আছে যাদের পাঞ্জাবির দাম বেশি। আপনি যদি কখনো বিশাল সেন্টারে, মগবাজারের বিশাল সেন্টারে প্রিন্স ডিপার্টমেন্ট স্টোর আছে একটা, যদি ওখানে কখনো যান, ওখানেও পাঞ্জাবির অনেক দাম। ওদের পাঞ্জাবির দামও মানে এরকম মানে 4.5, 5, 6, 7, 8 এরকম অনেক অনেক টাকা দামের পাঞ্জাবি ওদের আছে। এই পাঞ্জাবি নিয়ে আলোচনাটা এই কারণে করছি যে একটা কম দামি পাঞ্জাবির দোকান, মানে একটা দোকান, নতুন একটা ফ্যাশন হাউস, নতুনও ঠিক না, মোটামুটি আগে থেকে চলছে, এটা একটা ফ্যাশন হাউস, নাম হলো নবীন ফ্যাশন হাউস। এই নবীন, ওরা পাঞ্জাবিটা বিক্রি করতো খুবই কম দামে। এবং নবীনের সারা দেশে প্রায় 21টার মতো শোরুম আছে, বিভিন্ন জায়গায় আছে। এবং ওদের পাঞ্জাবির বৈশিষ্ট্য একটাই, খুব কম দাম। এবং সেই কম দাম কত? ধরেন আপনি 500, 400 এরকম দামে পাঞ্জাবি তাদের আছে। সবশেষে একটা দেখলাম যে ওদের যদি আপনি 2টো পাঞ্জাবি কিনেন তাহলে নাকি 4টা ফ্রি পাওয়া যাবে। তো এই নবীনের একটা শোরুম তারা দিয়েছে ওই মগবাজারের বিশাল সেন্টারে, প্রিন্স মানে ডিপার্টমেন্ট স্টোরটা যে বিল্ডিংয়ে, যে ভবনে, সেই ভবনেই। এখন প্রিন্সে বিক্রি হচ্ছে যেটা 1000-এ, সেই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে 100-তে, মানে 5,000 অথবা 500 এরকম ডিফারেন্স আছে। কোয়ালিটির অবশ্যই পার্থক্য আছে, কিন্তু এদের একটা ডিজাইন, ওদের একটা ডিজাইন, কিন্তু দামটা কম। এটা নিয়েই যত গণ্ডগোল। এবং নবীন পাঞ্জাবিকে এত কম দামে পাঞ্জাবি তারা কেন বিক্রি করছে, এই জন্য তাদের মালিককে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হয়েছে। এবং সেই হেনস্থার মূল উদ্যোক্তাকে ওই প্রিন্স ডিপার্টমেন্ট স্টোরের যিনি মালিক, যার নাম সম্ভবত মাইকেল, মানে আমি যতটুকু দেখেছি আর কি বিভিন্ন পত্রপত্রিকায়, উনি এসে তাকে হুমকি দিচ্ছে, তুমি কেন এত কম দামে পাঞ্জাবি বিক্রি করছো? এবং এত কম দামে যদি তুমি পাঞ্জাবি বিক্রি করো তাহলে ফুটপাথে যে বিক্রি করো, শোরুম দিয়েছো কোনো, ফুটপাথে যাও অথবা তুমি রিলিফের মতো সবাইকে বিলিয়ে দাও, কিন্তু তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এখানে ব্যবসা করতে হলে এদের এই ভবনের এক নিয়ম আছে, ওখানে নাকি 4,000, মানে ওনার কথা না, এটা আমি পরে অন্য বিভিন্ন রিপোর্টে দেখেছি যে ওখানে নাকি কোনো পাঞ্জাবি 4,500 টাকার কমে কোনো পাঞ্জাবি বিক্রি করা যাবে না, এবং 1,500 টাকার কমে কোনো পায়জামা বিক্রি করা যাবে না। আর নবীনের পাঞ্জাবির দাম মাত্র 500 টাকা, তাও আবার 500 টাকাও না, তাও আবার ওটা একটা পাঞ্জাবি আছে দেখলাম কি আপনার এই 900 টাকা মতো দাম, যেটা নাকি 2টা কিনলে, মানে আপনি যদি 1,800 টাকাতে কিনেন আরও 4টা ফ্রি পাবেন। মানে একটা পাঞ্জাবির দাম দাঁড়াবে আপনার তখন 300 টাকা। কারণ এই দামে নবীন বিক্রি করে। নবীনের মালিক বলতেছে যে এই পাঞ্জাবি তৈরি করতে আমার খরচ হয় 250 টাকা, আর ধরেন ব্যাগ দিলাম, ব্যাগের দাম আর 10 টাকা, তো 260 টাকা। তো আমার তো তারপরেও 50 টাকা প্রফিট থাকে। তো আমি 50 টাকা প্রফিট রাখলে আমার সমস্যাটা কি? আমার এত লাভ করতে হবে কেন? আমি লাভ কম করব, বিক্রি করব বেশি। ওনার কথা সহজ, উনি বলেন এটা আমি পারি এই কারণে আমার এখানে যারা কর্মী আছে, প্রায় 600 কর্মী আমার সঙ্গে কাজ করে, যার মধ্যে 105 জনই নারী।
ওই যে এরা সবাই একসঙ্গে বসে থাকে, খাওয়া দাওয়া করে, করে। এদের মধ্যে অনেকে আছে যারা নাকি আপনার কিছুটা বিকলাঙ্গ, অনেকে আছে যারা নাকি আপনার অতটা সুস্থ নয়, কেউ আছে যে মাদকাসক্ত ছিল আগে, তাদেরকে পুনর্বাসন করা হয়েছে, তারা একটা কাজের সন্ধান করছিল, তাদেরকে আমি কাজ দিয়েছি। এই সমস্ত লোকজনকে আমি কাজ দিয়ে তাদের দিয়ে আমি কাজটা করাই, এবং তারা আমার এখানে হ্যাপিলি কাজ করে, এখানে খায় দায় সব কিছু করে। তো আমার তো খরচ কম, আমার কম খরচ হলে আমি কম লাভ করব। দেখেন নবীনের যে লজিকটা, এই লজিকটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে আশেপাশের যে দোকান আছে তাদের কী হবে? তারা যেটা বলতে চাচ্ছে যে আমি তো অনেক টাকা খরচ করে এখানে শোরুম নিয়েছি, আমার এনে ইনভেস্টমেন্ট বেশি, আমার কাপড়ের কোয়ালিটি। এখন আপনার কাপড়ের কোয়ালিটি ভালো, সে ঠিক আছে মানলাম, কিন্তু ওই কোয়ালিটির দর্শক নিশ্চয়ই আপনার গ্রাহক নিশ্চয়ই আপনার এখানে যাবে, তারা কিনবে। তো নবীনের এখানে বেশি ভিড়, এটা আপনার সহ্য হচ্ছে না কেন? আপনার গ্রাহক যদি নবীনে আসে, তাহলে আপনি নবীনের পথে আসেন। এটা তো ওপেন মার্কেট ইকোনমি, আপনি তো আরেকজনকে বিক্রিতে বাধা দিতে পারেন না। এটা হলো লজিকের কথা, কিন্তু ওনারা লজিক মানবেন কেন? কারণ ওনারা পাওয়ারফুল লোক। হাতিরঝিল থানা পুলিশে ডেকে এনেছে, ওসি আসছেন, ওসি এসে প্রথম ওই প্রিন্সের দোকানে যে বসেছেন, বসে তারপরে এসে ওনাকে হুমকি দিয়ে দোকান বন্ধ করে দিয়ে, পুলিশের উপস্থিতিতে ওনাকে হুমকি দেওয়া হয়েছে এবং দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কী দাঁড়ালো? পুলিশের ভূমিকাটা কী দাঁড়ালো? পুলিশের ভূমিকা হলো একজন লোক সৎভাবে ব্যবসা করছে, একজন লোক মানুষকে কম মূল্যে তাদের পছন্দ অনুযায়ী জিনিস সরবরাহ করছে, সেটাকে থামিয়ে দেওয়া। এটা কি পুলিশের কাজ বলেন? আর যে লোকটা বন্ধ করলেন মিস্টার মাইকেল, উনি নাকি নিজেকে বলেছেন, পরিচয় দিয়েছেন নাকি শুনলাম, যে উনি নাকি প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ব্যক্তি। উনি কি আসলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি? আমার সন্দেহ আছে। আমার তো মনে হচ্ছে উনি প্রধানমন্ত্রীকে কয়েক দফা বিক্রি করে দিয়েছেন, এর মধ্যে আরও অনেক কাজে বিক্রি করেছেন, করে হয়তো সুবিধাও করেছেন, অতএব এখানেও করেছেন। এবং আমার ধারণা পুলিশকে ডেকে এনে প্রথম উনি প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক সেটা বিস্তারিত বর্ণনা করে পুলিশকেও প্রভাবিত করেছেন। এবং সেই পুলিশ নাকি এই নবীনের যিনি মালিক, এনামুল হাসান নবীন, তাকে নাকি বলেছে যে উনি খুব পাওয়ারফুল লোক, ওনার অনেক দূর হাত, এখানে আমি কিছু বললে আমাকে এখান থেকে বদলি করে দেবে, অতএব আমি কিছু করতে পারবো না। এই যে এত আলাপ, এত কিছু, মোট ফলাফলটা কি? ঈদের আগের দিন এই যে প্রথম যেদিন ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনার একটা ভিডিও একজন ওখানে ক্রেতা ছিলেন, তিনি ছবিটা তুলে উনি সেটাকে ফেসবুকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই দেওয়ার পরেই যত আলোচনা, যত হয়েছে, এবং নবীনের ওই শোরুম কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে। ঈদের আগের দিন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নবীনের যিনি মালিক, উনি অভিমান করেছেন, রাগ করেছেন, রাগ করে উনি দেশ ছেড়েই চলে গেছেন 25 তারিখে। ঈদের পরে উনি 25 তারিখে দেশ ত্যাগ করেছেন, দেশে উনি থাকবেন না। এর আগে উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রেস কনফারেন্স করে উনি বলেছেন যে এই দেশে আমি থাকতে চাই না, কারণ আমার অনেক। এর 24 তারিখে উনি প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন যে বাংলাদেশের আইনের উপর, আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে। তারপরে উনি বলেছেন যে ওসির আচরণে আমি আরও ভীত হয়ে গেছি, এবং উনি বলেছেন যে আমি ওনার কিছু করতে পারবো না, পাঞ্জাবি বিক্রি করতে যে আমি জীবন দিতে পারবো না, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি এতিম করতে পারবো না। অনেক পাওয়ারফুল লোক গুলি খেয়ে মারা গেছে, আমিও মরতে পারি, আমি আর এই ব্যবসা করতে চাই না। এবং উনি 25 তারিখে দেশ ছেড়ে চলে গেছেন। এরপরে মোটামুটি আরম্ভ হয়েছে রাজনীতি। মানে এর পর্যন্ত ঘটনা বললাম, রাজনীতিটা কি? এর মধ্যে দেখতে পেলাম একজন লোক ফেসবুকে, মিস্টার মোহাম্মদ খালিদুজ্জামান নামে এক ভদ্রলোক, ওনাকে তো চিনি না, উনি একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে উনি নবীনকে একজন চতুর মানুষ হিসেবে উল্লেখ করছেন। তিনি বলছেন যে না, আবেগে ভাইসা লাভ নাই, নবীন চতুর মানুষ, সে নিজেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। মুক্তিযুদ্ধ নিয়ে ওনার প্রশ্ন, ভিন্ন বার্তা, এগুলো দিয়েছেন। এবং ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এই নবীন হাশিমির 2018 সালে একটা পোস্ট উনি শেয়ার করেছেন। 2018 সালে উনি খুঁজে বের করেছেন কেমনে কেমনে আমি জানি না। এবং সেই পোস্টটাতে ওখানে ওনার যে প্রোফাইল যেটা আছে সেখানে লেখা আছে, প্রোফাইল ওনার ডিজিটাল ক্রিয়েটর নবীন হাশিমি। ওখানে লেখা আছে আই এম দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইনশাল্লাহ। উনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চান। তো হতেই পারে, এরকম উচ্চাকাঙ্ক্ষা থাকাটা তো অন্যায় কিছু না। এবং তার নিচে উনি যে কথা লিখেছে সেটা হলো 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ ধর্ষণের ভিডিও ক্লিপ দিতে পারবেন কেউ? না, মানে গুজব কিনা যাচাই করতাম আর কি।
মানে এই যে একটা পোস্ট দেওয়া, এটা কিন্তু এক ধরনের আমি মনে করি মতলবী পোস্ট। ভাই, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ ধর্ষণ ধর্ষণ এবং শহীদের কেউ ভিডিও করে রাখে? এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, এখনই কি কেউ রাখে? দু একটা হয়তো থাকতে পারে, কিন্তু এই যে আমাদের জুলাই আন্দোলনে এত লোক মারা গেল, প্রায় 1,500 লোক মারা গেল বলে বলা হচ্ছে, কয়টার ভিডিও আছে ভাই? আর 30 লক্ষ যখন শহীদ হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়, তখন কি এরকম অহরহ ভিডিও করা যেত? মানে এই যে ওনার যে পোস্ট, এই পোস্টে কিন্তু ওনার এক ধরনের মতলব, ওনার এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ করে। ঠিক এই জিনিসটাই হয়তো ওই ভদ্রলোক বলেছেন, হ্যাঁ, যিনি খালেদুজ্জামান সাহেব বলেছেন। তবে আমি আবার এটাকে এতটা ওইভাবে সিরিয়াসলি নিচ্ছি না। এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু এরপরে আরেকটা রাজনীতি দেখলাম, একজন বলছেন যে হাসনাত আবদুল্লাহর মধ্যস্থতায় নাকি নবীনের অন্য অন্য সবগুলি শোরুম খুলে দেওয়া হয়েছে, এবং কেবল মগবাজারটা বাদ দিয়ে। এটাও একটা পত্রিকা দেখলাম, বেশ ফলো করে প্রচার করা হয়েছে যে হাসনাত আবদুল্লাহ এমপি যিনি আছেন, ওনার হস্তক্ষেপে সবগুলি শোরুম খুলে দেওয়া হয়েছে। তো সবগুলি শোরুম তো কেউ বন্ধ করে নাই, বন্ধ হয়েছিল মাত্র একটা শোরুম, বাকিগুলো উনি নিজেই বন্ধ করেছিলেন দেশ থেকে যাওয়ার আগে। কাজেই ওইটা খুলে দেওয়ার পিছনে কি কতটুকু কে আসলে আমি বুঝতে পারলাম না। তবে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো যে আদালত একটা পদক্ষেপ নিয়েছে। আদালত মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকার, এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তিনি স্বপ্রণোদিত হয়ে একটা জাস্টিস অফ পিস হিসাবে একটা আদেশ জারি করেছেন 54 ধারায়। এবং সেই আদেশে উনি ওই ওসিকে শোকজ করেছেন, এবং উনি বলেছেন যে এই একটা দৃশ্য আমরা দেখেছি, এবং এটার মধ্যে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি, এই ভূমিকাটা কোনোভাবেই ভালো বলা যাবে না, এবং এই ভূমিকাটার কারণে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। খুবই একদম মানে খুবই সত্য কথা। ওই দৃশ্যটা দেখাতে কিন্তু ওই একজন ওসি কি করেছেন না করেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তাবৎ পুলিশ সম্পর্কে মানুষের একটা ধারণা হবে যে এই সমস্ত অন্যায় কাজে পুলিশ সহযোগিতা করে। এবং এটা দেখেই এই বিচারক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যে আদেশটা দিয়েছেন, সেই আদেশটা হলো উনি হাতিরঝিল থানার ওসিকে শোকজ করেছেন, এবং শোকজ করে বলেছেন যে ওনার কাজের ব্যাখ্যা উনি যেন নিজে লিখিতভাবে আদালতে যে দাখিল করেন। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যেন, আমার পছন্দ হয়েছে, এই কাজটা উনি খুব ভালো কাজ করেছেন বলে আমি মনে করি। কিন্তু পাশাপাশি আমার এটাও কথা, ঘটনা ঘটেছে 20 তারিখে। এতদিন সরকার কি করেছেন? সরকার কি ঘটনা জানতেন না, জানেননি? ওনাদের কি নেটওয়ার্ক এত দুর্বল? অথবা এই মাইকেল সাহেব যে প্রধানমন্ত্রীর নাম বেচে নানা ধরনের আকাম কুকাম যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকেরই পরিচয় আছে, থাকতে পারে, প্রধানমন্ত্রী অনেকেরই বন্ধু হতে পারেন, কিন্তু সব বন্ধুর অপকর্মের দায়িত্ব কি ওনার উপরে যে বর্তাবে? অথবা এটা করতে দেওয়া হবে? এটা দেওয়াটা ঠিক হবে? যারা প্রধানমন্ত্রী ভালো চান তারা কি বিষয়টা দেখবেন না? এইগুলি দেখা উচিত। কারণ কি আসলে ওনারা বন্ধু কিনা, ওনারা খুব ক্লোজ কিনা, ওনার অপকর্মকে প্রধানমন্ত্রী নিজেও সমর্থন করেন কিনা, এগুলি তো পরে আলাপ। কিন্তু যখন এগুলো বলা বলে হতে থাকে, তখনই কিন্তু প্রধানমন্ত্রীর ইমেজের উপর একটা কলঙ্ক কিন্তু মোটামুটি পড়ে যায়। যদি সেটা প্রতিকার দৃশ্যমান না হয়, তাহলে কিন্তু সেই কলঙ্কটা থেকেই যায়। কাজে আমি মনে করি খুব দ্রুত আমরা এর একটা দৃশ্যমান প্রতিকার দেখতে পাবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনারা পাঞ্জাবি কিনুন, নবীনের পাঞ্জাবি কিনুন। একটু বিজ্ঞাপনই করে দিলাম, দাম যেহেতু কম, আমি কম দামের পক্ষের লোক।